আজকে পালিয়ে যাওয়ারা উকিঝুঁকি দিচ্ছে, মাঝে মাঝেই গল্প শোনায়, এই বুধে এসে গেলাম। যে মানুষ ডেইলি একবার বলে আমি আত্মহত্যা করব, ও জীবনেও আত্মহত্যা করে না। আর যে বীর যুদ্ধের ময়দানে লড়ে যায়, সে বলে না যে আমি একজন বীর যোদ্ধা, বরঞ্চ জাতি বলে যে সে একজন বীর যোদ্ধা। এত সাহস তাহলে গেলেন কেন? ওনার বাপ কানা এমন যে আমি মক্কা যেতে চেয়েছিলাম, আমারে মস্কোতে নিয়ে গেছে। এখন উনি বলেন কই, আমি তো গোপালগঞ্জ যেতে চেয়েছিলাম, আমাকে এখানে কোথায় নিয়ে আসছে? অথচ এখন সবকিছু বের হয়ে আসছে। 3 দিন আগ থেকে পেরেশান হয়ে সেভারাল ফোন গিয়েছে পাশের দেশে, তাদের কাছে সাহায্য আশ্রয় চাওয়া হয়েছে। 3 তারিখ থেকে এটা শুরু হয়েছে, 3, 4, 5 3 দিন। সেটাকে গোপালগঞ্জ যাওয়ার জন্য ভারতে ফোন দিয়েছিলেন নাকি? এই কপটতা, জাতির সাথে এই তামাশা, এটা জাতি আর দেখতেও চায় না, শুনতেও চায় না। পাশের দেশ দাবি করে তারা আমাদের সবচেয়ে বড় বন্ধু। তো সবচেয়ে বড় বন্ধু হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় কিলারকে আপনারা বুকে জায়গা দিচ্ছেন কেন? সুযোগ জায়গা দেন নাই। আপনারা সমস্ত কূটনৈতিক শিষ্টাচার এবং 2 রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ককে বুড়ি আঙ্গুল দেখিয়ে তাকে ইন্টারন্যাশনাল জার্নাল কোয়ালিশনের সামনে আপনারা হাজির করে তাকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন। আমরা তার নিন্দা জানাই। কাজ করবেন শত্রুর গালবরা, বলবেন আমি বন্ধু। বাংলাদেশের মানুষ এত বোকা না। অপার থেকে মাঝে মাঝেই হুমকি দমকি দেওয়া হয়, আমরা কাউকে হুমকি দিতে চাই না। যে রাখাল ছেলে রাতের বেলা তার গরুগুলো আনতে গিয়ে বা পশুগুলো আনতে গিয়ে খোলা মাঠে একা পড়ে যায়, তখন দেখবেন যে খুব উচ্চ স্বরে সে গান গায়। এটা গান শোনানোর জন্য নয়, বয় তাড়ানোর জন্য। আমরা ওই গান শুনতে চাই না। এদেশে ফেসিবাদকে বিদায় দেওয়া হয়েছে। আমরা নতুন কোনো ফেসিবাদ আমরা দেখতে চাই না। তবে ফেসিবাদ একটা ভাইরাস, এটা কোনো ব্যক্তি নয়, ব্যক্তির গায়ে বসে। এটা এই ভাইরাস যাকেই পাবে তাকে ফেসিবাদী বানায় ছাড়বে। তাহলে কথাটা ভুল। ফেসিবাদ বিদায় নেয় নাই, ফেসিবাদীরা বিদায় নিয়েছে, ফেসিবাদে আক্রান্তরা বিদায় নিয়েছে। ওই ফেসিবাদী সরকার যে সমস্ত কাজ অপকর্ম করার কারণে আমরা তাদেরকে ফেসিবাদী বলছি, আজকেও যদি কেউ একই কাজ করেন, নিঃসন্দেহে তারাও ফেসিবাদী। যেই কাজটা অন্যের ছেলে করলে আমি বলবো সন্ত্রাসী, একই কাজ আমার ছেলে বললে তাকেও বলতে হবে সেও সন্ত্রাসী। চিকিৎসক বন্ধুগণ, বিশেষ করে এনডিএফ এর ভাই এবং বোনেরা, জুলাই আফসার্জে আলহামদুলিল্লাহ আপনারা ঐতিহাসিক মানবিক ভূমিকা পালন করেছেন। যারা আহত হয়ে গিয়েছে, আপনারা চাকরির এবং জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে সে সময় চিকিৎসা দিয়েছেন। আপনারা চিকিৎসা না দিলে যারা বেঁচে উঠেছে ওরাও হয়তো আমাদেরকে ছেড়ে চলে যেত। এই জন্য আমি জাতির পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই গুরুদায়িত্ব পালন করার জন্য। মহিউদ্দিন ভাই কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে গিয়েছেন, আমিও তাই করি সবসময়। আসলে রিজেক্ট তো নির্ধারিত, রুজিও নির্ধারিত, কিন্তু এটা হালাল না এটা হারাম, এটা হলো প্রশ্ন। আপনার ওই নির্ধারিত অংশটা যা আছে তা বাড়বে। অনেকে বলে তাইলে বরকতের দোয়া করি কেন? বরকতের দোয়া করি না ভলিউম বাড়ানোর জন্য, বরকতের দোয়া করি আল্লাহ যা দিয়েছেন এটা যেন আমার জন্য দুনিয়া আখিরাতে কল্যাণকর হয়, এটার নাম বরকত। বরকত মানে বৈধ অবৈধ পন্থায় সম্পদকে কুক্ষিভূত অথবা পুঞ্জীভূত করার নাম নয়। 2 নম্বর হলো আপনি আয়টা বৈধ পথেও করতে পারেন, অবৈধ পথেও করতে পারেন। বৈধ পথে করলে আপনি আল্লাহর একজন সন্তুষ্টভাজন গুলাম বা বান্দি হিসাবে থাকবেন। কিন্তু যদি অবৈধ পথে করেন তাহলে আমি আল্লাহ তাআলার প্রতি নাফরমান হব, অকৃতজ্ঞ হব। দুইটার পরিণামে এক নয়, ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন।
কিন্তু জিনিস ওইটুকুই, এর বেশি না। ওটা বাড়বেও না কমবেও না, যা আছে তাই। একটাতে বারাকা আছে আর একটাতে নাই, একটাতে শান্তি আছে সম্মান আছে আর একটাতে নাই, একটাতে শৃঙ্খলা আছে উন্নতি আছে সমাজে অবদান আছে আর একটাতে নাই। কারো যদি বৈধ অর্থের পুঞ্জীভূত সমাহার থাকে, হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উদাহরণ, হজরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উদাহরণ। তাদের সম্পদ দ্বারা গোটা উম্মাহ উপকৃত হয়েছে, হাজার হাজার দাস দাসী মুক্ত হয়েছেন, যুদ্ধের অর্থের যোগান দিয়েছেন, অস্ত্রের যোগান দিয়েছেন, রাষ্ট্রের ইকোনমি চলার জন্য তারা সাপোর্ট দিয়েছেন। এইভাবে মানবতা উপকৃত হয় বৈধ অর্থের দ্বারা। আর অবৈধ অর্থ থাকলে নিজে ধনী হওয়া যায় না, শ্বশুর বাড়ির লোকেরা ধনী হয়। ইলিগাল ইনকাম যারা করে তাদের শ্বশুর বাড়ি খুব ধনী, তারাই শুধু গরিব, তার বাপের বাড়ি গরিব। কেন বাপের বাড়িতে করে না? সহজে দরা খেয়ে যাবে, এই জন্য এখানে করে না। তো মাল ডেলিগেট করে শালীর নামে, শালার নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে। এক সময় চালাক শালাশালি বলে বিপদের সময় জীবনের ঝুঁকি নিয়ে এগুলা পাহারা দিয়েছে, এখন আপনারে দিয়ে দিব, এত বোকা? গেল আমটাও গেল, সাথে সালাটাও গেল। তারপরে সংসারে, বহু সংসারে এইটা নিয়ে অশান্তি নেমে আসে, এমনকি সংসারটা ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। তো থাকলো কি আপনার? দেশের বাইরে নিয়ে গেছেন, এটাও বলতে পারছেন না কাউকে যে এই অর্থের মালিক আপনি। আপনি ছুটছুর অবস্থায় সবসময় থাকতেছেন, আপনার মনে সবসময় পুলিশ পুলিশ ভাব। কে জানি কোথায় দুদকত বা কেউ আমাকে দেখে ফেললো কিনা, বুঝে ফেললো কিনা, জেনে ফেললো কিনা। একটা কথা মনে রাখবেন, যে আয় আপনি ডেসপারেটলি প্রদর্শন করতে পারবেন না, এই আয়টা হচ্ছে সন্দেহযুক্ত আয়। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সন্দেহের কাছাকাছি যেও না, তার থেকে দূরে থাকো। এরপরে কার জন্য? এটা আপনার জন্য না, সবটুকু আপনার জন্য না। হারাম হোক হালাল হোক, দুনিয়া বুক হয়তো আমরা কিছু করতে পারবো যে এইরকম করবে, বাকিটা তো রেখে যাবে। যাদের জন্য রেখে যাচ্ছেন তাদের দায় আপনিও হাসরে নিবেন না, আর আপনার দায় তারাও হাসরে নিবে না। সেদিন সবাই দৌড়াবে নিজের আমলনামা দেখার জন্য, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না, মাও না বাবাও না। যে মা সবচেয়ে বেশি ইমোশনাল তার সন্তানের ব্যাপারে, দুনিয়ায় জীবনও দিয়ে দেয় সন্তানের জীবন বাঁচানোর জন্য, সেই মা সেদিন এসে আপনার পাশে দাঁড়াবে না। আর কেউ তো দাঁড়ানোর প্রশ্নই উঠে। মার চাতে দুনিয়ায়, মার চাইতে বড় আপনজন দুনিয়ায় আর কেউ নাই। সেই মা তার সম্পর্ক অস্বীকার, দুষ্ট সন্তানের সম্পর্ক, বলবে না এটা আমার সন্তান হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আদ্দিন হসপিটাল কিছুদিন আগে একটা অন্যায্য ক্ষতির মুখে পড়েছিল, তাই না? 6 জন নবজাতকের মৃত্যুর পর হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো। এই লাইসেন্স বাতিল করার বিপক্ষে সারা জাতি এসে আদ্দিনের পাশে দাঁড়ায় গেল, মহিউদ্দিন সাহেবের পাশে দাঁড়ায় গেল। সারা জাতি দাঁড়ায় নাই? যারা কোনোদিন ওনার পাশে এসে দাঁড়াবে, এই ধরনের একটা হাসপাতালের পাশে এসে দাঁড়াবে, আমরা কল্পনাও করি নাই। ব্র্যান্ডিং করা হলো, এই হাসপাতালের মালিক জামাতে ইসলামীর, অতএব এটা জামাতে ইসলামীর হাসপাতাল, অতএব শাস্তি দিতে হবে। কেন সব কিছুকে রাজনীতিকরণ করতে হবে কেন? এটা মানব সভার একটা উজ্জ্বল জায়গা যেখানে মানুষ এসে শান্তি পায়। এই হাসপাতাল বন্ধ করার পরে মানুষের আহাজারি আমরা সবাই শুনেছি, সংসদে আমরা কথা বলেছি, অনেকেই কথা বলেছেন। এর বিপক্ষে একবারই শুধু ঝাঁঝালো একটা বক্তব্য শুনেছিলাম, এরপরে আর এটা দেওয়ারও কেউ সুযোগ পায় নাই বা সাহস করে নাই, যেটাই বলে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে সবগুলা সেক্টরকে এখন পলিটিসাইজ এবং পলিটিক্যাল লেন্স থেকে দেখা হয়, এটা বন্ধ করতে হবে। এটা না বন্ধ করে গালিগালা সব শেষ করার পরে আমি সংসদে বারবার বলি, শেষে এসে বলে যে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি গঠন করি। এই ভণ্ডামি বাদ দিতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে
জাতির প্রত্যেকটা নাগরিককে সম্মান করতে হবে, তার ন্যায্য পাওনা তাকে দিতে হবে, জাস্টিস অবশ্যই এস্টাবলিশ করতে হবে, ডিসপ্যারিটি অবশ্যই দূর করতে হবে। আর যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, সৎ এবং মেরিটোরিয়াস, তাদেরকে সমাজের ভালো ভালো জায়গায় দিতে হবে। তা না দিয়ে যদি অন্যদেরকে দেওয়া হয়, তাহলে মনে রাখবেন যে যারা এই কাজ করছে তারা একটা অসৎ উদ্দেশ্য করছে। তারা তাদের হাতে পাওয়ারকে অ্যাবসলিউট বানাতে চায়। কোনো প্রতিবাদী কণ্ঠ অথবা সৎ মানুষকে কোনো জায়গায় জায়গা দিতে চায় না। অ্যাবসলিউট পাওয়ার মেক অ্যাবসলিউট করাপশন। এই বড় মাত্রার করাপশন করার জন্য যদি এই কোম্পানি খোলা হয়ে থাকে, উদ্যোগ নেওয়া হয় থাকে, তাহলে আমরা তাদেরকে দুঃসংবাদ দিচ্ছি, আমরা বসে বসে চুপ করে আঙ্গুল চুষব না। ইনশাআল্লাহ তাআলা আজিম আমাদের প্রতিবাদ সংসদে এবং সংসদের বাইরে শুরু হয়েছে। জাতির সাথে বৈষম্য যত বেশি করা হবে, লুটপাট যতটুকু করা হবে, অন্যায় অপরাধ করা হবে, আমাদের এই আন্দোলন তত বেশি সামনের দিকে আরও মোমেন্টাম নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এবং শেষ পর্যন্ত সত্যের বিজয় হবে আল্লাহ চাইলে। চিকিৎসক বন্ধুগণ, 8 দিন দিয়ে আমি যে উদাহরণটা আপনাদেরকে দিয়েছি, এর অর্থ হচ্ছে আপনি মানবিক হন, আপনি মানুষের জন্য হন, তাহলে আল্লাহ তাআলা আপনার শান্তি এবং সম্মান, দুইটা মহামূল্যবান জিনিস আপনাকে দান করবেন। সেই মহান আল্লাহর সন্তোষভাজন হওয়ার আমার বিবেচনায় দেশে বিদ্যমান অন্য কোনো চিকিৎসার শাখায় এই সুযোগ নাই, যতটা সুযোগ আল্লাহ ডাক্তারদেরকে দিয়েছে। মানুষের দুনিয়ায় শেষ ঠিকানা দুটো দুনিয়া ছাড়ার আগে। একটা হচ্ছে মারাত্মকভাবে কোনো সন্ত্রাসের কবলে পড়লে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ, ওই জায়গাটা কি আছে আমরা সবাই জানি। আরেকটা জায়গা হচ্ছে হাসপাতাল বা চিকিৎসক। এই দুই জায়গায় গিয়ে মানুষ আশ্রয় নেয়। আল্লাহ তাআলা জীবন দেন, আর চিকিৎসকরা তাকে সুস্থ রাখার জন্য লড়াই করেন। এই জন্য ওয়েস্টার্ন সোসাইটিতে চিকিৎসকদেরকে বলা হয় নেক্সট টু দ্য গড। আল্লাহ জীবন দিয়েছেন, আর আমার প্রিয় চিকিৎসক আমার জীবনটাকে সুস্থ রাখার জন্য আমার সাথে থাকে। সেই সমাজে একজন চিকিৎসক তো অনেক উঁচু ব্যাপার। একজন সাধারণ নার্স কিংবা টেকনোক্রেট, তাকে দারুণ সম্মানে ভূষিত করা হয়। আসুন আমরা আমাদের মাধ্যমে সেই উদাহরণটা সেট করি, ওই হারানো গৌরবটা ফিরিয়ে আনি এবং সমাজকে আমরা সুস্থ সবল করে তুলি। আমি আজকে আপনাদের এই 3 থিমের সাথে আমি সম্পূর্ণ একমত, একাত্মতা ঘোষণা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যদি সুযোগ দেন কখনো, ইনশাআল্লাহ এই তিনটা নিয়েই আমরা কাজ করব। জাস্টিস যখন সমাজে থাকবে, মেরিটকে যখন মূল্যায়ন করা হবে, জাতীয় ইউনিটি তখন অটোমেটিক্যালি বিল্ড আপ হওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে। আর প্রথম দুইটাকে উপেক্ষা করে কখনো ইউনিটি হবে না।